তাহলে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের ক্লাসের টাইটেলটা হলো ভাষারীতি ও ব্যাকরণ। তো আমরা জানি ব্যাকরণ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে আমরা সর্বমোট তিনটা অক্ষর পাচ্ছি বা তিনটা শব্দ পাচ্ছি। একটা হলো বি যুগ আ যুগ ক্রি যুগ অন। টোটাল আমরা যদি বিটা বাদ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি সর্বমোট চারটা শব্দ। এই বি যুগ আ যুগ ক্রি যুগ অন এটা সমন্বিত রূপ হচ্ছে ব্যাকরণ। তাহলে ব্যাকরণ বলতে আমরা জানি একটা শব্দের বুৎপাদক বা ভাষা নিয়ামক শাস্ত্র। তাহলে ব্যাকরণ শব্দের মূলত আক্ষরিক অর্থ হলো বুৎপাদক এবং ভাষা নিয়ামক শাস্ত্র। একটু খেয়াল রাখতে হবে, শব্দ উৎপাদক এবং ভাষা নিয়ামক শাস্ত্র। তাহলে এখানে মূলত ভাষা নিয়ামক শাস্ত্র বলতে যে ভাষার বিশ্লেষণ সেটা না, এখানে ভাষার বাইরেও আরো অনেক বিষয় এখানে জড়িত রয়েছে। যেমন একটা ভাষার উচ্ছৃঙ্খলতা, একটা ভাষার নির্বারণ, একটা শব্দের উৎপত্তি এবং ব্যুৎপত্তিগত অর্থ নির্ধারক, পদ সাধন এবং বাক্য রচনাবলী, এই সবগুলো মিলে মূলত ব্যাকরণ। এটা হচ্ছে আমাদের আমাদের যে এই উচ্চতর যে ব্যাকরণ বইগুলো রয়েছে, সেই ব্যাকরণ বইগুলোর আলোকে আমরা ব্যাকরণ শব্দটার অর্থ পাচ্ছি। এখানে ভাষার উচ্ছৃঙ্খলতার নিবারক, এর পাশাপাশি একটা শব্দের ব্যুৎপত্তি এবং শব্দের ব্যুৎপত্তিগত অর্থ নির্ধারণ, এর পাশাপাশি ওই শব্দের মাধ্যমে কয়েকটা পদ সাধন করা এবং পদের মাধ্যমে বাক্য রচনা করে হলো মূল কাজ। তাহলে এই ব্যাকরণ শব্দটা কিন্তু আমাদের সংস্কৃত ভাষা থেকে এসেছে। অর্থাৎ ব্যাকরণ শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে। এটা আমরা কিভাবে বুঝবো? সেটা হলো এই যে অন যে প্রত্যয়, এই অন প্রত্যয়টা হলো একটা সংস্কৃত প্রত্যয়। এবং যেহেতু এখানে ধাতু চিহ্ন রয়েছে, এই কারণে এটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ। যেহেতু এটা সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ, এই কারণে ব্যাকরণটা হলো আমাদের সংস্কৃত ভাষা থেকে এসেছে। এবং ব্যাকরণকে বলা হয় একটা ভাষার সংবিধান। একটা ভাষার সংবিধান অর্থাৎ একটা ভাষা আমরা কিভাবে নিরূপণ করব, ভাষাটাকে কিভাবে আমরা ব্যবহার করব এবং ভাষাটার প্রয়োগ করব, সেটার পরিপূর্ণভাবে ব্যাখ্যা দেওয়া হয় ব্যাকরণের মধ্যে। এ কারণে ব্যাকরণ ভাষার প্রকৃতি এবং স্বরূপ বিশ্লেষণ করে এর অভ্যন্তরীণ নিয়ম কানুন এবং রীতিনীতি দিয়ে শৃঙ্খলাবদ্ধ করে থাকে। ভাষায় আমরা জানি যে ভাষা হলো, আমরা গত ক্লাসে বলেছিলাম, ভাষা হলো নদীর মতো প্রবাহমান এবং এই প্রবাহ হলো ভাষার পান। অর্থাৎ ভাষা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকতে পারে। তো ব্যাকরণ হচ্ছে যে এই ভাষার বিভিন্ন রূপকে একটা শৃঙ্খলাবদ্ধ নিয়ে এসে একটা শৃঙ্খলাবদ্ধভাবে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। তাহলে এটা হলো আমাদের একটা প্রাথমিক আলোচনা। মূলত আমাদের এই অংশটা হচ্ছে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের অনেকগুলো পরীক্ষার মধ্যে এসেছে, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কি, কিন্তু এখনো পর্যন্ত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে মতামতটা, এই মতামতটা এখনো কোথাও আসে নাই। আশা করি এটা বিসিএস এর মধ্যে আসতে পারে। আমাদের বিসিএস এর মধ্যে যে নতুন নতুন প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নের আলোকে এটা হয়তো আসতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বাংলা ব্যাকরণের পরিধিকে 5টি ভাগে ভাগ করেছেন। অর্থাৎ আমরা জানি আমাদের ব্যাকরণটা হলো 4 প্রকার, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ব্যাকরণের পরিধিটাকে 5 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো ধ্বনি প্রকরণ, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ, এবং আলাদাভাবে হচ্ছে তিনি ছন্দ এবং অলংকার প্রকরণ নামে 2টা প্রকরণ হিসেবে আলাদা করেছেন। এরপর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আপনারা এই 2টা মতামত কিন্তু মনে রাখতে হবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই মতামত, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ব্যাকরণের গঠন এবং পরিধি সম্পর্কে নির্দেশ করেছেন 4 প্রকার হিসেবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নির্ধারণ করেছেন 5 প্রকার, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ব্যবহার দেখিয়েছেন 4টা। একটা হলো তিনি বর্ণ এবং ধ্বনি, যেটাকে ধ্বনি তত্ত্বে অন্তর্ভুক্ত করেছেন। এর বাইরে তিনি পদ, শব্দ এবং বাক্যতত্ত্ব, এই 4টা প্রকারে বিভক্ত করেছেন। এর সাথে সাথে তিনি ছন্দ এবং অলংকারকে আলাদাভাবে স্থান দিয়েছেন, কিন্তু তিনি এটা প্রকারভেদের মধ্যে স্থান দেননি। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণের গঠন এবং পরিধি নির্দেশ করেছেন 4 প্রকার হিসেবে। এবার আমরা একটু ব্যাকরণের শ্রেণী বিভাগ দেখি। আমরা দেখি যে আমাদের ব্যাকরণের শ্রেণী বিভাগের মধ্যে 2জন লেখক খুব গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। একজন লেখক হলেন ডক্টর সুকুমার সেন। উনি উনি আমাদের ডক্টর সুকুমার সেন ইনি বলেছেন যে তিনি বাংলা ব্যাকরণকে 3টি অংশে বিভক্ত করেছেন। বাংলা ব্যাকরণকে তিনি 3টি অংশে বিভক্ত করেছেন। এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা যেগুলো আমরা কাজ দিয়ে রাখছি, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো হচ্ছে তিনি বাংলা ব্যাকরণকে বলেছেন এটা হলো বর্ণনামূলক ব্যাকরণ। আরেকটা প্রকার দেখিয়েছেন তিনি ঐতিহাসিক ব্যাকরণ এবং তুলনামূলক ব্যাকরণ। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের ব্যাকরণের বৈশিষ্ট্য বা ব্যাকরণের শ্রেণীকরণ।
তাহলে ডক্টর সুকুমার সেন তিনি ব্যাকরণকে তিনটি ভাগে বিভক্ত করেছেন, একটা হলো বর্ণনামূলক ব্যাকরণ, একটা হলো ঐতিহাসিক ব্যাকরণ, একটা হলো তুলনামূলক ব্যাকরণ। এখন আমাদের বিষয় হলো আমরা এতদিন পড়ে এসেছি যে ব্যাকরণ ইতিহাস, যে ব্যাকরণ এই ইতিহাসগুলো আমরা একটু দেখবো, কিন্তু আমরা খুব কম মানুষই হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি, খুব অবগত আছে, এটা খুব কম মানুষই জানি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে না আমাদের একটু খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখতে হবে? প্রথম বিষয় হচ্ছে আমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, সুতরাং বিসিএস এর যে টাইপের প্রশ্নগুলো হচ্ছে এনটিআরসি তে আশা করি সেই টাইপের প্রশ্ন হবে এবং কঠিন প্রশ্ন করবে। তো এই কারণে হচ্ছে যে আমরা সিম্পল বিষয়ের বাইরে আমরা অ্যাডভান্স কিছু বিষয় আমরা হচ্ছে মনে রাখার চেষ্টা করবো। তাহলে আমরা বলতে পারি যে ডক্টর সুকুমার সেন তিনি ব্যাকরণকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন, একটা হলো বর্ণনামূলক ব্যাকরণ, ঐতিহাসিক ব্যাকরণ, একটা হলো তুলনামূলক ব্যাকরণ। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ব্যাকরণের শ্রেণীকে চার ভাগে বিভক্ত করেছেন, একটা হলো বর্ণনামূলক ব্যাকরণ, একটা হলো ঐতিহাসিক ব্যাকরণ, একটা হলো তুলনামূলক ব্যাকরণ, এবং এর পাশাপাশি তিনি দার্শনিক এবং বিচারমূলক ব্যাকরণ নামে আরেকটা অতিরিক্ত প্রকারভেদ দেখিয়েছেন। তাহলে এখানে একটা দৃষ্টি রাখতে হবে, সেটা হলো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ব্যাকরণের গঠন এবং পরিধি নির্দেশ করেছেন চার প্রকার, আবার তিনি ব্যাকরণের শ্রেণী বিভক্ত করেছেন চার প্রকার। এটা একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ তিনি দুটাই কিন্তু চার প্রকার হিসেবে বিভক্ত করেছেন। এবার একটু দেখি আমরা বাংলা ব্যাকরণ বিষয়ক গ্রন্থের সংক্ষিপ্ত একটা ইতিহাস। আমরা জানি যে আমাদের বাংলা ব্যাকরণের প্রথম যার হাত ধরে বাংলা ব্যাকরণ গ্রন্থটা রচনা করা হয় তিনি ছিলেন পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দে এস্ট্রিসা। তো তিনি হচ্ছে আমাদের 1542 সালে 1500 পর্তুগিজ, তিনি পর্তুগিজ যে আমাদের পর্তুগিজরা আমাদের এই দেশে আগমন করে, এবং আগমন করার পরে এই পর্তুগিজরা হচ্ছে যে বাংলা অঞ্চলের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য প্রচলন করে। পরবর্তীতে তারা এই বাংলা অঞ্চলে সহজভাবে নিজেদের ভাষাবুদ্ধ করার জন্য এবং ব্যবসা সমৃদ্ধ করার জন্য তারা একটা গ্রন্থ রচনার জন্য তারা অনুপ্রাণিত হন, এবং সেই গ্রন্থ রচনার কাজটা তারা দেন পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দে আস্ট্রিসা। তারা মূলত তিনি 1734 সাল থেকে 1742 সাল পর্যন্ত সুদীর্ঘ 9 বছর, মতান্তরে 10 বছর পর্যন্ত গবেষণা করে তিনি একটি গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থটার নাম হলো ভোকাবুলারি এন্ড ইডিমিও বেঙ্গলি ই পর্তুগিজ ডিভিডিও এন্ড ডাউস পার্টিস, সংক্ষেপে যেটাকে আমরা বলা হয়, যেটাকে আমরা বলি ভোকাবুলারিও এন্ড ইডিমিও বেঙ্গলি। অর্থাৎ এটা ছিল একটা এই অভিধান সংকলন গ্রন্থ। অর্থাৎ এই গ্রন্থের মধ্যে তিনি ব্যাকরণের যে বৈশিষ্ট্য বা ব্যাকরণের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের বাইরে গিয়ে তিনি মূলত অভিধান তত্ত্বকে এখানে প্রাধান্য দিয়েছেন। এবং 1743 সালে তিনি পর্তুগালের রাজধানী লিসবন থেকে এই গ্রন্থটি প্রকাশ করেন, এবং বাংলাদেশে তিনি এই গ্রন্থটি প্রকাশ করেন ঢাকার ভাওয়াল অঞ্চল থেকে। অর্থাৎ ঢাকার ভাওয়াল অঞ্চলে মূলত তিনি থাকতেন, এবং এই অঞ্চলের মধ্যে তিনি তার এই গ্রন্থের জন্য গবেষণা রচনা করেন, এবং পরবর্তীতে সুদীর্ঘ 9 বছর বা 10 বছর মাধ্যমে বা 10 বছর গবেষণা করে তিনি এই গ্রন্থটি প্রকাশিত করেন। তাহলে আমাদের এখানে দুইটা সাল মনে রাখতে হবে, কারণ আমাদের 47তম বিসিএস একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা হয়তো আমরা অনেকে পারি নাই। সে প্রশ্নটা ছিল যে আমাদের বাংলা ব্যাকরণের পর্তুগিজ পাদ্রী যে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন এই গ্রন্থটা তিনি কত বছর যাবত রচনা করেন। তিনি হচ্ছেন 1734 সাল থেকে 1742 সাল পর্যন্ত সুদীর্ঘ 9 থেকে 10 বছর ঢাকা এর আশেপাশে বিভিন্ন অঞ্চল, বিশেষত ভাওয়াল অঞ্চলের, গাজীপুরের ভাওয়াল অঞ্চলের বিভিন্ন অঞ্চলের মধ্যে তিনি অবস্থান করে গবেষণা করে 1743 সালে তিনি এই গ্রন্থটি প্রকাশিত করেন, এবং এই গ্রন্থটা ছিল একটা পর্তুগিজ ও বাংলা শব্দের অভিধানিক। পরবর্তীতে আমরা দেখি এরপরে নেতিয়াল বিহানে তিনি শুধু এই গ্রন্থটা রচনা করেননি, পর্তুগিজ পাদ্রী হিসেবে তিনি কিন্তু আরেকটা গ্রন্থ রচনা করেন, যেটার নাম হলো কৃপার শাস্ত্রের অর্থভেদ। এবং এই গ্রন্থটা হচ্ছে বাংলা সাহিত্যের গদ্য রচিত প্রথম গ্রন্থ হিসেবে অনেকে স্বীকৃতি দেন। অর্থাৎ এটা কি বলা হয়, আনরিকগনাইজ গদ্য সংকলন গ্রন্থ বলা হয় কৃপার শাস্ত্রের অর্থভেদ। এরপর আমরা দেখি পরবর্তীতে আমাদের বাংলা ব্যাকরণ গ্রন্থ যিনি রচনা করেন তিনি ছিলেন এন বি হেলহেড, যার পরিচয় ছিল নেথিয়েল ব্রাসি হেলহেড সাহেব। তিনি ছিলেন একজন ইংরেজ, এবং তিনি গ্রামার অফ বাংলা ল্যাঙ্গুয়েজ নামে একটি গ্রন্থ রচনা করেন, যেটা তিনি 1778 সালে প্রকাশ করেন। তাহলে এই দুইটা গ্রন্থের নাম আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, আমাদের পরীক্ষায় কিন্তু এই দুইটা গ্রন্থের নাম অনেক বেশি আসে। একটা হলো ম্যানুয়েল দ্য এস্ট্রুমসার যে গ্রন্থটা সেটা, আর একটা হলো এন বি হেলহেডের যে গ্রন্থ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা। এবং দুটার সালটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, একটা প্রকাশিত হয় 1743 সালে, আর এটা প্রকাশিত হয় 1778 সালে। আধুনিক যুগে বাংলা ভাষার ঐতিহ্যবাহী ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা
যদি আমাদের সাহিত্যের ক্লাস যখন হবে তখন আমরা একটু দেখবো যে আমাদের চর্যাপদের যখন চর্যাপদ হয়, অর্থাৎ আমাদের চর্যাপদটা যখনই হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেন, তখন এই চর্যাপদের কৃতিত্ব বা চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ 6-7টা ভাষা গোষ্ঠী তারা দাবি করেন যে চর্যাপদের ভাষাটা হচ্ছে তাদের, অর্থাৎ চর্যাপদ তাদেরই আদি সংকলন। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমে বাংলা ভাষার নানা ধরনের বৈশিষ্ট্য, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব, এই 3 তত্ত্বের প্রয়োগের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে চর্যাপদের ভাষাটা বাংলা ভাষা। এবং তিনি যে গ্রন্থের মাধ্যমে এই প্রমাণটা দিয়েছিলেন সেই গ্রন্থটার নাম হলো দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটা ওডিবিএল নামে পরিচিত। এটা 1926 সালে প্রকাশিত করা হয়। তাহলে এই গ্রন্থটার নাম আপনাদের মনে রাখতে হবে। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা তত্ত্ব নিয়ে কয়েকটি গ্রন্থ রচনা করেন, এবং তার গ্রন্থের মধ্যে সবচেয়ে পরিচিত যে গ্রন্থটা সেটা হলো বাংলা ব্যাকরণ, 1935 সালে প্রকাশিত হয়। এছাড়াও ডক্টর শহীদ কুমার চট্টোপাধ্যায় তিনি ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ নামে আরেকটি গ্রন্থ প্রকাশ করেন, যেটা 1939 সালে প্রকাশিত হয়। তাহলে এইভাবে হচ্ছে আমাদের বাংলা ভাষার ব্যাকরণের একটা ইতিহাস আমরা দেখি। আমাদের এই তথ্যগুলো নেওয়া হয়েছে বাংলাপিডিয়া থেকে, যেটা 225 নম্বর মতো আছে, যেটা চাইলে আপনারা অনেকে check করে দেখতে পারেন। তাহলে এখন আমরা এক নজরে এই গ্রন্থগুলো একটু দেখি, যেটা আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে গ্রন্থ সেটা হলো ভোকাবুলারি ইডিয়ম বেঙ্গলি। এই গ্রন্থটা রচিত হলেন ম্যানুয়েল ডেসিমসো। তিনি 1743 সালে এই গ্রন্থটি রচনা করেন। পরে আমরা দেখি ইংরেজি ভাষায় রচিত বাংলা ব্যাকরণ, প্রথম যে গ্রন্থটা সেটা নাথানিয়েল ব্রেসি হেলহেড, তিনি 1778 সালে তিনি এই গ্রন্থটি রচনা করেন। এবং পরবর্তীতে কলকাতার ফুড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলে উইলিয়াম কেরির এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে আরেকটি গ্রন্থ রচনা করেন, যেটার লেখক হচ্ছেন উইলিয়াম কেরি। এরপর আমরা দেখি যে আমাদের বাংলা ভাষায় রচিত প্রথম যে ব্যাকরণ গ্রন্থ রচনা করেন তিনি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি গৌড়ীয় ব্যাকরণ নামে 1930 সালে একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ব্যাকরণ কমিটি নামে আরেকটি গ্রন্থ রচনা করেন। ডক্টর সুনীতি কুমার তিনি দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ নামে একটা গ্রন্থ রচনা করেন, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেন বাংলা ব্যাকরণ। আমাদের এই গ্রন্থগুলা, আমাদের কিন্তু ব্যাকরণ সম্পর্কিত আরো অনেকগুলো গ্রন্থের নাম আছে। আমরা মোটামুটি এই গ্রন্থগুলোর নাম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের আশা করি এগুলো পরীক্ষার মধ্যে কাজে দিবে, এবং এখান থেকে আপনারা ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে প্রশ্ন পাবেন। এরপর আমরা একটু দেখি আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয়। আপনারা যারা এই নতুন ব্যাকরণ বই এবং পুরাতন ব্যাকরণ বই সম্পর্কে যারা জানেন, যে এখানে দেখা যায় আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে অনেক ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের, হ্যালো, হ্যাঁ এখন কি বোঝা যাচ্ছে? এখন কি সময় বোঝা যাচ্ছে, সাউন্ড বোঝা যাচ্ছে? আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি জানেন এটা কেন হচ্ছে বুঝতেছি না আমি তো, গত প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তাহলে সাউন্ড যদি বোঝা না যায় আমাকে একটু কাইন্ডলি জানেন। আমি তো আজকে মোটামুটি সবগুলো সেট আপ নিয়ে বসছি, পুরো সাউন্ড প্রবলেম হওয়ার তো কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা ব্যাকরণের আমরা জানি আলোচ্য বিষয় হচ্ছে 4টি, সেটা হলো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আপনারা জানেন যে ধ্বনিতত্ত্ব, আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে ধ্বনি ধ্বনি সম্পর্কিত এই প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসবে না। আসতে পারে হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান এবং সন্ধি। এই দুইটা হলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখন নত্যবিধান কেন ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত বিষয়, বা সন্ধি কেন ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত বিষয়, এই জিনিসটা আমরা একটু দেখি। আমরা জানি আমাদের নত্যবিধান এবং সত্যবিধানের মধ্যে বর্ণ নিয়ে কাজ করা হয়, অর্থাৎ এখানে দন্তন্য এবং মূর্ধন্য, এছাড়া ওইদিকে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, এই তিনটা হচ্ছে বর্ণ, এই পাঁচটা হচ্ছে বর্ণ। যেহেতু ধ্বনি বা বর্ণ একই বিষয়, অর্থাৎ এখানে দন্ত্যন্য ধ্বনি, দন্ত্যন্য বর্ণ, তালব্য শ, দন্ত স, মূর্ধন্য ষ ধ্বনি বা বর্ণ নিয়ে কাজ করা হয়। এই কারণে এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া আমরা দেখি আমাদের সন্ধির মধ্যে, আমরা জানি সন্ধি শব্দের অর্থ হলো মিলন। তো সাধারণত আমরা জানি যে সন্ধির মধ্যে হচ্ছে দুইটা ধ্বনির মিলন হয়, অর্থাৎ দুইটা ধ্বনির মিলন হলে তাকে সন্ধি বলা হয়। যেহেতু এখানে ধ্বনির মিলন হয়, এই কারণে এটা হলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু আপনি দেখেন সমাস শব্দের অর্থ কিন্তু মিলন, কিন্তু সমাসের মধ্যে কিন্তু ধ্বনির মিলন হয় না, সমাসের মধ্যে হচ্ছে শব্দের মিলন হয়, এই কারণে এটা হলো শব্দতত্ত্বের আলোচ্য বিষয়।
এছাড়া বাকিগুলো ধ্বনির বিন্যাস, স্বর, ব্যঞ্জন ধ্বনি বৈশিষ্ট্য, ধ্বনিদল, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের এগুলো পরীক্ষার মধ্যে আসবে না, আমাদের আসতে পারে এই দুইটা। এরপর আমরা একটু দেখি আমাদের শব্দতত্ত্ব। তাহলে আমাদের শব্দতত্ত্ব, রূপতত্ত্ব দুটো খেয়াল রাখতে হবে। এটা হলো আপনার রূপতত্ত্ব। তাহলে শব্দতত্ত্বের অপর নাম হলো কি? রূপতত্ত্ব। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে রূপতত্ত্বের মধ্যে আমরা জানি যে সকল বিষয়গুলো শব্দ সম্পর্কিত, এই সবগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের পদ, তারপর হচ্ছে আমাদের সমাস, আমাদের প্রত্যয়, তারপর হচ্ছে যে আমাদের উপসর্গ, এই সবগুলো হচ্ছে যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর রয়েছে আমাদের বাক্যতত্ত্ব। এটার অপর নাম হলো কি? বাক্যতত্ত্বের অপর নাম হলো পদক্রম। তাহলে বাক্যতত্ত্বের মধ্যে আপনারা যে বিষয়টা একটু খেয়াল রাখবেন সেটা হলো কারক, কারণ আমাদের পুরাতন ব্যাকরণে এই কারকটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবে দেখানো হয়েছে। তাহলে কারক কেন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে? কারণ আমরা যখন কারক বিশ্লেষণ করব তখন আমরা দেখব যে কারকের মধ্যে আমরা বাক্যের ভাব অনুসারে কিন্তু আমরা কারকটা। হ্যালো, হ্যাঁ এখন কি বোঝা যাচ্ছে? সাজ্জাদ হোসেন, ফারহাতুল জিনান, এখন কি বোঝা যাচ্ছে? হ্যালো। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো এখানের মধ্যে ধ্বনিতত্ত্বের মধ্যে আমাদের নত্য বিধান এবং সত্য বিধান ও সন্ধি, এগুলো একটু খেয়াল রাখতে হবে। রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের মধ্যে আমাদের এখানে সাধারণত এখন আসনা বাক্যতত্ত্বের মধ্যে খেয়াল রাখতে হবে কারক এবং কারক বিশ্লেষণ হলো বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত। এবং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের পুরাতন ব্যাকরণ বইয়ে কিন্তু কারক এবং কারক বিশ্লেষণকে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবে দেখানো হয়েছিল। সেই হিসেবে আমাদের খেয়াল রাখতে হবে যে বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয় হচ্ছে কারক। এছাড়াও বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ এবং জ্যোতির্চিহ্ন সম্পর্কিত বিষয় হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর রয়েছে আমাদের অর্থতত্ত্ব। তাহলে ব্যাকরণের যে অর্থ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেই সবগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো আমাদের বাগধারা যেটা রয়েছে, বাগধারা, এই বাগধারা আগের ব্যাকরণে কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু নতুন ব্যাকরণে এই বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বাগধারা কেন অর্থতত্ত্বের আলোচ্য বিষয়? কারণ বাগধারার মধ্যে আমরা বাগধারার অর্থ নিরূপণ করি, আমরা হচ্ছে বাগধারার অর্থ নিরূপণ করি। আমরা হচ্ছে বাগধারার অর্থ নিরূপণ নিরূপণ করি। বাগধারার মধ্যে আমরা অর্থ মাধ্যমে কাজ করি, এ কারণে বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বিষয়টা একটু খেয়াল করতে হবে। তাহলে এখানে যে বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে আমি এগুলো আন্ডারলাইন করে দিয়েছি, আপনারা এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে একটু করবেন, আশা করি এখান থেকে কমন পাবেন। আমাদের ব্যাকরণ সম্পর্কে ছিল এতটুকুই। ওরা হচ্ছে এখানে এই ব্যাকরণ সম্পর্কিত। অর্থাৎ এই সমস্যাটা যে কেন হচ্ছে এটা বুঝতে পারতেছি না, ছোট হয়ে যায় যে টোটালি বোঝা যায় না। আচ্ছা আপনারা আমাকে বলেন যে এর মধ্যে আপনাদের কোনো বিষয় অজানা আছে কিনা বা কোনো কিছু প্রশ্ন আছে কিনা, আমাকে কাইন্ডলি 1 মিনিটের মধ্যে একটু জানান, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোনো কিছু বুঝেন বা স্কিপ করে গেছেন কিনা এটা বুঝতে পারবো। হ্যালো, হ্যাঁ এখন কি বোঝা যাচ্ছে কথা?
হ্যালো। হ্যাঁ, এখন কি বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানান, এখন বোঝা যাচ্ছে কিনা? স্যার বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে না? ঠিক আছে, okay. তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হলো, এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানান। আর এখানে যে বিষয়গুলো আমি আপনাকে আন্ডারলাইন করে দিয়েছি, আপনারা এই বিষয়গুলোর উপর বেশি। এখন হচ্ছে আমি স্পিকার নিয়ে কথা বলতেছি, স্পিকারটা মুখের কাছে নিয়েই। এখন যদি একটু সমস্যা হয় আমাকে একটু জানান। তাহলে এরপর আমরা একটু দেখি আমাদের ভাষারীতি এবং ভাষারীতির মধ্যে আমরা একটু দেখি। আমাদের বাংলা ভাষার রীতি হচ্ছে দুইটা, সে প্রাচীন আমল থেকে, একটা হলো সাধু রীতি আর একটা হলো চলিত রীতি। ঠিক আছে, তাহলে জানি যে আমাদের বাংলা ভাষার আমরা বাংলা সাহিত্যে তিনটি যুগ বিদ্যমান। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, একটা হলো আধুনিক যুগ। আমাদের প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে সাহিত্যের ধারা, এটা সম্পূর্ণ ছিল পদ্য কেন্দ্রিক, অর্থাৎ আমাদের পদ্য রীতির মাধ্যমে, কবিতার মাধ্যমে সকল সাহিত্যগুলো রচনা করা হতো। এবং এই সময়কালীন সময়ে কিন্তু আমরা সাধু এবং চলিত রীতির কোনো প্রভাব বা গদ্য ভাষার কোনো প্রভাব আমরা দেখি না। তবে মাঝখানে দুই একটা গদ্য ভাষায় রচনা লেখা হলো, এটা ছিল খুব একটা সামান্য, যেটা আমরা সাহিত্যের ক্ষেত্রে বা আমাদের উল্লেখযোগ্য হিসেবে আমরা এটাকে বলতে পারি না। আমাদের, আমরা জানি যে আমাদের ইংরেজ শাসন যখন প্রতিষ্ঠিত হয়, ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে মূলত আমাদের বাংলা গদ্য ভাষায় বিভিন্ন রচনা বা বিভিন্ন বই রচনা করার একটা প্রয়াস দেখা যায়। তো পরবর্তীতে 1800 সালে কলকাতায়, 1801 সালে কলকাতার মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করা হয়, এবং 1801 সালে সে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের মধ্যে বাংলা বিভাগ চালু করা হয়। এই বাংলা বিভাগের মাধ্যমে মূলত বাংলা সাহিত্যে যে গদ্যের একটা বিকাশ, সেই গদ্যের বিকাশ আমরা লক্ষ্য করি। তো শুরুর দিকে আমাদের, আপনারা হচ্ছে না এই হিস্ট্রি গুলো একটু শুনতে হবে। এই হিস্ট্রি গুলো শুনে লাভ কি, আমাদের হচ্ছে গুলা রিটেন বেসড অনেক প্রশ্ন হয়, বা আমরা যেটা বলি যে আমাদের থিওরি বেসড অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে। এখন প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রশ্ন প্যাটার্ন যেগুলো চেঞ্জ হয়েছে এগুলোর উত্তর আপনারা করতে পারবেন। আমাদের শুরুর দিকে আমরা দেখতে পারি যে আমাদের যারা ইংরেজরা ছিল, তারা বিভিন্ন সাময়িক পত্র প্রকাশের মাধ্যমে তারা শুরু থেকে গদ্য রচনাটা শুরু করেন। তাহলে আমাদের বাংলা সাহিত্যের মধ্যে গদ্য রচনা শুরু হয় কিসের মাধ্যমে? উত্তর হবে সামরিক পত্রিকার মাধ্যমে। এবং এই সামরিক পত্রিকাগুলো প্রকাশের ক্ষেত্রে দেখা যায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ দিগণ, তারা হচ্ছে সমাজ সংস্কারক হিসেবে এই সামরিক পত্রিকাগুলোর মধ্যে লেখালেখি শুরু করেন। তো 1900 আমরা বাংলা ভাষার মধ্যে যে লিখিত রূপ দেখি, সেই লিখিত রূপ নাম দেওয়া হয় সাধু ভাষা। এবং বাংলা ভাষায় এই সাধু ভাষার নামটা দেন তিনি ছিলেন রাজা রামমোহন রায়। আপনাকে যদি করা হয় বাংলা ভাষায় সাধু ভাষার নাম দেন কে, উত্তর হবে রাজা রামমোহন রায়। এটা একটু খেয়াল করতে হবে। বাংলা ভাষায় আমরা সাধু ভাষা ব্যবহার করি, এই সাধু ভাষার নাম দেন রাজা রামমোহন রায়। অর্থাৎ রাজা রামমোহন রায় তৎকালীন সময়ে অর্থাৎ রেনেসাঁস প্রভাবে আমাদের আধুনিক কলকাতার মধ্যে নতুন একটা সমাজের সৃষ্টি হয়। এই সমাজের মানুষরা আধুনিক ইংরেজদের অনুকরণ করতে চেষ্টা করে। এই ক্ষেত্রে তারা ভাষার মধ্যে কিন্তু অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসে। এই পরিবর্তনটাই, এই পরিবর্তন সাত ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়। এবং এই সাত ভাষা নাম দেন রাজা রামমোহন রায়। পরবর্তীতে রাজা রামমোহন রায় দেখানো পথ ধরে সাত ভাষাকে সাহিত্য ভাষা হিসেবে তিনি রূপান্তর করেন। স্যার সাউন্ড আসছে না। হ্যালো, হ্যালো। নেট কানেকশন প্রবলেম আছে দেখি। নেট কানেকশন ঠিক আছে, এটা মাঝে 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 এরকম কেন হয়ে যাচ্ছে তো বুঝতেছি না।
হ্যালো, হ্যাঁ, এখন কি বোঝা যাচ্ছে? জি স্যার, এখন আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি আমাকে, যদি সাউন্ড বোঝানো যায় তখন আমাকে একটু একটু বলিয়েন, তখন তারপর আমি বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবার শুরু করছি। আমি যেখানে ছিলাম সেটা হলো কলকাতার মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে 1801 সালে বাংলা বিভাগ নামে একটা বিভাগ চালু হয়। এবং এই বিভাগে যিনি দায়িত্ব ছিলেন তিনি হলেন উইলিয়াম কেরি। তো উইলিয়াম কেরির মাধ্যমে বাংলা গদ্য রচনার একটা প্রয়াস লক্ষ্য করা যায়। এবং তৎকালীন সময়ে গদ্য রচনার ক্ষেত্রে প্রথম যে সাহিত্যটা ভূমিকা রেখেছিল সেগুলো ছিল সাময়িক পত্র। তাহলে আমরা দেখি যে আমাদের বাংলা গদ্য রচনার ক্ষেত্রে প্রথম যে পত্রিকাগুলো বা প্রথম যে সাহিত্যগুলো বা প্রথম যে গ্রন্থগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা ছিল সাময়িক পত্র। পরবর্তীতে 19 শতকে আমাদের বাংলার গদ্যের একটা লিখিত রূপ গড়ে গড়ে ওঠে। এবং আমরা দেখি যে রেনেসাঁসের প্রভাবে আমাদের কলকাতার সমাজের মধ্যে নতুন একটা কলকাতার সমাজের মধ্যে নতুন একটা জাতের উদ্ভব হয়, যারা আধুনিক বা ইংরেজি শিক্ষা গ্রহণ করে। এবং তারা হচ্ছে মৌখিকভাবে সাধু ভাষা মাধ্যমে তারা তাদের ভাষা প্রকাশ করেন। এই সাধু ভাষার নামটা প্রথম যিনি দেন তিনি হলেন রাজা রামমোহন রায়। পরবর্তীতে রাজা রামমোহন রায়কে অনুসরণ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে তিনি গদ্যরীতির নতুনভাবে গদ্যরীতির আবিষ্কার করেন। এই কারণে বাংলা গদ্যের জনক হিসেবে আখ্যায়িত করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দুইটা বিষয় রয়েছে। একটা হলো এই সাধু ভাষা গ্রন্থের নামটা যিনি দেন তিনি হলেন রাজা রামমোহন রায়। আর এই সাধু ভাষা গ্রন্থটাকে লিখিত রূপ যিনি দান করেন তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং এই জন্য আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। অর্থাৎ ওই সময়কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য রচনা করেন মূলত সাধু ভাষার মাধ্যমে। তখনকার সময়কালে তখনও পর্যন্ত কিন্তু চলিত রীতির রূপ গড়ে ওঠে নাই। অর্থাৎ আমরা দেখি যে আমাদের আধুনিক যুগ সূচনা লগ্ন থেকে মূলত গদ্য যুগের একটা সূচনা লক্ষ্য করা যায়। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, অক্ষয় কুমার বড়াল এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুসরণ করে তাদের সাহিত্য রচনা করেন। অর্থাৎ এই সকল লেখকগুলো তারা তাদের যে সাহিত্যগুলো রচনা করেন এই প্রত্যেকটা লেখা ছিল সাধু ভাষার। তো পরবর্তীতে আমরা দেখি যে 19 শতকের দ্বিতীয়ার্ধে চলিত ভাষার একটা প্রচলন আমরা লক্ষ্য করি। এবং বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যের মধ্যে যে সাধুরীতির যে রূপটা গড়ে উঠেছিল এই রূপটা ছিল সম্পূর্ণভাবে সংস্কৃত নির্ভর। অর্থাৎ সংস্কৃত নির্ভর সাধু ভাষা রচনার ক্ষেত্রে তৎকালীন সময়ে যে লেখাগুলো রচনা করা হতো এগুলো ছিল পাণ্ডিত্যপূর্ণ এবং সাধারণ মানুষ সহজে এই লেখাগুলো আয়ত্ত করতে পারতো না। এই সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে পরবর্তীতে চলিত রীতির রূপ গড়ে ওঠে। এবং এই চলিত রীতির রূপ গড়ে ওঠার পিছনে কয়েকজন লেখক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের সাধু ভাষা এবং চলিত রীতির রূপ কিভাবে গড়ে উঠেছে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া এখন বোঝা যাচ্ছে? মাঝে মাঝে কি কি যে হয় এটা বুঝতেছি না তো কেন হচ্ছে এটা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হলো, তাহলে শুরুর দিকে আমরা দেখি যে আমাদের যে সাধু ভাষার যে রূপটা এই সাধু ভাষার রূপটা আমরা দেখি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা সাধু ভাষার মাধ্যমে তাদের সাহিত্য রচনা করেন। এবং এই সাহিত্যগুলো ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। অর্থাৎ সাধারণ মানুষ সহজে এই ভাষাগুলো আয়ত্ত করতে পারতো না। কেন আয়ত্ত করতে পারতো না? কারণ তৎকালীন সময়ে কিন্তু আস্তে আস্তে চলিত রীতির বা চলিত ভাষায় কিন্তু মানুষ কথা বলতে আঞ্চলিক ভাষার মাধ্যমে কথা বলতে শুরু করেছে। এবং যেহেতু মানুষ কথা বলতে শুরু করেছে তাহলে এই যে সাহিত্যের যে কঠিন কঠিন যে ভাষাগুলো, সংস্কৃত ভাষাগুলো এটা সহজে মানুষ আয়ত্ত করতে পারতো না। পরবর্তীতে বাংলা গদ্যে নতুন রীতির উদ্ভব হয় এবং গদ্য রীতির মধ্যে নতুনত্ব নিয়ে আসে। তাহলে এই বিষয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ছিলেন পেরিচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ। তাহলে বাংলা চলিত রীতি প্রবর্তনের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো পেরিচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ। তাহলে পেরিচাঁদ মিত্র প্রথমে সংস্কৃত অর্থাৎ বিদ্যাসাগরের যে সংস্কৃত ভাষা সেই সংস্কৃত ভাষার আদলে তিনি
আলালি ভাষা। আর কালীপ্রসন্ন সিংহ তিনি হুতুমি ভাষা নামে খাঁটি কথ্য ভাষায় তাদের সাহিত্যগুলো রচনা করেন। তাহলে প্যারীচাঁদ মিত্র চলিত ভাষার ক্ষেত্রে যে ভাষাটা রচনা করেন সেটা ছিল আলালি ভাষা, আর কালীপ্রসন্ন সিংহ যে ভাষাটা রচনা করেন সেটা হচ্ছে হুতুমি ভাষা। এবং এই দুই ভাষার প্রভাবে পরবর্তীতে 1914 সালে স্বামী প্রমোদ চৌধুরী এই দুই ভাষার সংস্কার সাধন করে একটা নতুন ভাষারীতি প্রবর্তন করেন, যে ভাষাটা হচ্ছে চলিত ভাষা। এবং এই ভাষারীতি তিনি প্রয়োগ দেখান তার 1914 সালে প্রকাশিত সবুজপত্র পত্রিকার মাধ্যমে। তাহলে এটা ছিল আমাদের একটা হিস্ট্রি সাধু ভাষা এবং চলিত ভাষার ক্ষেত্রে, যে সাধু ভাষাটা কিভাবে এসেছে এবং চলিত ভাষাটা কিভাবে এসেছে তার একটা সংক্ষিপ্ত history। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সাধু ভাষাটা, সমাজের লোক থেকে সাধু ভাষাটা সংগ্রহ করেন বঙ্কিম আমাদের রাজা রামমোহন রায়, আর এটা সাহিত্যিক রূপ দান করেন তিনি হচ্ছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার অন্যদিকে চলিত রীতির চলিত রীতিটি আসে মূলত আলালি এবং হুতুমি ভাষা থেকে, এবং এই দুইটা রূপ দান করেন হচ্ছে প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ। এটাকে সাহিত্যিক ভাষা হিসেবে রূপান্তর করেন তিনি ছিলেন প্রমোদ চৌধুরী। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা একটু দেখি, আমরা শুরুর দিকে দেখেছিলাম যে আমাদের সাধু ভাষাটা কোথা থেকে এসেছে সেটা আমরা দেখেছিলাম। এবার আমরা একটু দেখি যে আমাদের সমাজের মধ্যে এই চলিত রীতিটা কিভাবে গড়ে ওঠে। আমাদের মূলত যে ভাগীরথী নদী ছিল, সেই ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের মানুষ যারা ছিল তারা রাঢ়ী উপভাষায় কথা বলতো। তো তাদের রাঢ়ী উপভাষার উপর ভিত্তি করে আমাদের বর্তমান সময়ে যে চলিত ভাষা, সেই চলিত ভাষাটা সৃষ্টি হয়। তো কথ্য ভাষার আঞ্চলিক সীমাবদ্ধতা সত্ত্বেও সৌভাগ্যক্রমে এই রাঢ়ী উপভাষাটা বাংলা গদ্য ভাষায় বা চলিত রীতির রূপান্তর হিসেবে বা সাহিত্যিক ভাষা হিসেবে সৃষ্টিতে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি হয় নাই। পরবর্তীতে এই ভাষাটার মাধ্যমে কিন্তু মানুষ সাহিত্য রচনা করেন, এবং এই সাহিত্য রচনার মাধ্যমে সহজে সাধারণ মানুষ কিন্তু এই ভাষাটা আয়ত্ত করতে সক্ষম হয়, এবং তারা খুব দ্রুত কিন্তু এই ভাষাটা আয়ত্ত করতে পারে। তো একদিকে তাহলে আমরা একটু দেখি যে আমাদের তৎকালীন সময়ে যে উঁচু শ্রেণীর যে সামাজিক যে লোকগুলো ছিল তাদের ভাষা ছিল মূলত সাধু ভাষা। আর সমাজের নিম্ন শ্রেণীর যে মানুষগুলো ছিল অর্থাৎ যারা একটু নিম্ন মধ্য বা মধ্যবিত্ত শ্রেণীর, তাদের ভাষা ছিল চলিত ভাষা। এই কারণে আপনারা দেখবেন আমাদের সংস্কৃত ভাষা, আমাদের সাধু ভাষাটা বেশিরভাগ হচ্ছে সংস্কৃত রূপ ধারণ করে আছে, এবং এই সাধু ভাষার গুরু গম্ভীর টাইপের। কিন্তু আমাদের যে চলিত ভাষা, এই চলিত ভাষা সহজ সরল, এবং এই চলিত ভাষার প্রভাবটা কিন্তু আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মাধ্যমে। এই ছোট গল্পগুলো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলা ছোট গল্প রচনা করেন, এবং তিনি হচ্ছে অনেকগুলো চলিত ভাষায় ছোট গল্প রচনা করেন, এবং এই সহজ সরল ভাষা মানুষ আয়ত্ত করার কারণে কিন্তু আমাদের এই ভাষাটা, চলিত ভাষাটা আমাদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যেটা আমরা বর্তমান সময়ে দেখি যে আমাদের সাধু ভাষার চেয়েও চলিত ভাষাটা সবচেয়ে বেশি রূপান্তর লাভ করে। তাহলে এগুলো ছিল একটা হিস্ট্রি। এই হিস্ট্রি থেকে হচ্ছে এই আমাদের যে বড় আমাদের বিভিন্ন ধরনের এই থিওরি বেস প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো হয়তো হতে পারে। এবার আমরা একটু দেখি যে বাংলা ভাষা রীতি। আমাদের বাংলা ভাষা কিন্তু আমাদের এই ক্ষেত্রটা কিন্তু বাংলা একাডেমি প্রণীত বাংলা ব্যাকরণ বই থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা একটু দেখি যে আমাদের বাংলা ভাষার দুটো রূপ রয়েছে, একটা হলো মৌখিক বা লেখ্য রূপ, আর একটা হলো মৌখিক বা কথ্য রূপ, অর্থাৎ যেটা কথায় যেটা বলা হয়। তাহলে মৌখিক রূপের মধ্যে আমরা দেখি যে স্বাদরীতি এবং শ্রুতি নামে দুইটা রীতি রয়েছে। আবার মৌখিক রীতির মধ্যে আমরা দেখি চলিত রীতি এবং আঞ্চলিক বা উপভাষা হিসেবে আমরা দুইটা রূপ দেখি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সাধু ভাষাটা কথ্য রূপ হিসেবে কিন্তু স্বীকৃতি লাভ করতে পারে নাই, আর সমাজের মধ্যে এটা প্রচলন হতে পারে নাই। এই সাধু ভাষার যে স্বীকৃতিটা, এই স্বীকৃতিটা ধারণ করেছে সেটা হলো চলিত ভাষা। আচ্ছা, আমরা একটু দেখি যে আমাদের সাধু রীতি এবং চলিত রীতির যে বৈশিষ্ট্য সেটা। তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এই বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল রাখতে হবে, যে আমাদের সাধু ভাষা সে শুরু থেকে কিন্তু ব্যাকরণের সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু সে অনুসরণ করে চলে আসে। এবং এই ভাষার একটা বৈশিষ্ট্য হলো এই ভাষাটা অনেক গুরুগম্ভীর এবং আভিজাত্যের অধিকারী। এই ভাষাটা মার্জিত, সর্বজন বুদ্ধ, এবং এই ভাষা হচ্ছে আমাদের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই আঞ্চলিক ভাষার প্রধান। তাহলে এই ভাষার গুরুত্বপূর্ণ হলো এই ভাষার মধ্যে সংস্কৃত শব্দের প্রাধান্য সবচেয়ে বেশি। সংস্কৃত শব্দের অপর নাম হলো তৎসম শব্দ। এই ভাষার মধ্যে সংস্কৃত বা তৎসম প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায়। এবং এই ভাষার ক্ষেত্রে আমরা দেখি ক্রিয়াপদ এবং সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয়। ক্রিয়াপদ এবং সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয়।
আমরা যারা সাধারণ কথাবার্তা, বক্তৃতা বা নাটকের সংলাপের মধ্যে আমরা সাধু ভাষা সাধারণত ব্যবহার করতে পারি না, কারণ ব্যবহার করলে এই দর্শক এটা বুঝবে না। এই ভাষাটা কৃত্রিম উপায়ে তৈরি এবং এর রূপ হচ্ছে অপরিবর্তিত। কিন্তু আমরা দেখি চলিত রূপ যেটা, সে চলিত রূপটা হলো আমাদের মাতৃভাষার রূপ। চলিত রূপটা হচ্ছে আমাদের মাতৃভাষার রূপ। এই কারণে চলিত রূপটা হচ্ছে আমাদের সবসময় পরিবর্তিত হয়। এই ভাষার বানান রীতি হচ্ছে সুনির্দিষ্ট, এবং এই ভাষার মধ্যে সন্ধি এবং সমাসবদ্ধ পদগুলো প্রয়োগ সবচেয়ে বেশি দেখা যায়। অর্থাৎ আমাদের সন্ধি এবং সমাসবদ্ধ পদ এই ভাষাটাই সবচেয়ে বেশি দেখা যায়। এই ভাষায় সমাপিকা ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়, যেমন ধরিয়াছিলাম, মারিয়াছিলাম, খরাইছিলাম ইত্যাদি। এবং এই ভাষায় অসমাপিকা ক্রিয়ার রূপ পূর্ণাঙ্গ রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুই ক্রিয়ারই পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। এবং এই ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ভাষা প্রাচীন বৈশিষ্ট্যের অনুসারী। এই ভাষাটা হচ্ছে প্রাচীন বৈশিষ্ট্যের অনুসারী। এরপর আমরা একটু দেখি চলিত ভাষার বৈশিষ্ট্য। আমাদের চলিত ভাষাটা কিন্তু পরিবর্তনশীল। যেমন আপনারা হয়তো খেয়াল করবেন যে আমাদের বাংলা একাডেমি কিন্তু নতুন একটা চলিত ভাষা রীতি প্রবর্তন করেছে, সেটা হলো প্রমিত ভাষা। প্রমিত শব্দটার সাথে আপনারা অনেকে পরিচিত। তাহলে এই যে চলিত ভাষা পরিবর্তনশীল বলা হচ্ছে কেন? হয়তো সামনের দিকে এই প্রমিত বাইরে গিয়ে আরো নতুন কোনো কিছু প্রবর্তন বা নতুন কোনো কিছু আসতে পারে। এই কারণে বলা হচ্ছে আমাদের চলিত ভাষাটা হচ্ছে পরিবর্তনশীল। অন্যদিকে সাধু ভাষাটা কিন্তু সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে তারা যে ভাষাটা রচনা করেছিল ওইটার এখনো রূপটা রয়েছে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন নাই। কিন্তু আমরা চলিত ভাষা দেখি যে চলিত ভাষাটা সবসময় যুগের অনুসারে পরিবর্তন হয়, এবং এই ভাষার শব্দ ব্যবহারে অনেকটা কৃপণ এবং উদার হয়। অর্থাৎ এখানে চাইলেও আমরা যে কোনো শব্দ সহজে ব্যবহার করতে পারি, যেটাকে হয় কৃদন্ত শব্দ, যেটাকে বলা হয় যে কৃত শব্দ, ঋণকৃত শব্দ। চলিত ভাষার মধ্যে আমরা ঋণকৃত শব্দ দেখি। তাহলে উদার শব্দটা বলা হচ্ছে কেন? কারণ চলিত ভাষা চাইলেও তার পার্শ্ববর্তী যে কোনো শব্দকে সে গ্রাস্প করতে পারে। অন্যদিকে সাধু ভাষা কিন্তু তার পাশের শব্দ, যে কোনো শব্দকে সে কিন্তু গ্রহণ করতে পারে না বা গ্রহণ করে না। তাহলে এই ভাষাটা হলো জীবন্ত এবং আঞ্চলিক প্রভাবাধীন। অর্থাৎ আঞ্চলিক ভাষার অনেক অনেক শব্দ কিন্তু এখনো আমাদের চলিত ভাষায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এই কারণে বলা হচ্ছে যে এই ভাষাটা হচ্ছে জীবন্ত এবং আঞ্চলিক প্রভাবাধীন। অন্যদিকে সাধু ভাষাটা হচ্ছে আঞ্চলিক শব্দ সে ধারে কাছেও গ্রহণ করে না। তাহলে এই ভাষাটা অনেকটা সহজবোধ্য, সহজ সরল এবং সাবলীল, এবং সুন্দরভাবে আমরা এই ভাষায় কথা বলতে পারি। এই ভাষার মধ্যে তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের ব্যবহার সবচেয়ে বেশি। অন্যদিকে সাধু ভাষায় আমরা দেখি যে সংস্কৃত ভাষার ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। সাধারণ কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের সংলাপে এই ভাষাটা উপযোগী। এই ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদে সাধারণত সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তাহলে ওদিকে যদি পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়, এদিকে হবে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তাহলে এই ভাষা বহুল পরিমাণে ব্যবহৃত এবং কৃত্রিমতা বর্জিত। অর্থাৎ এই ভাষাটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভাষা যেটাকে বলা হয় সেটা, আমাদের মায়ের ভাষা যেটাকে বলি সেটা হলো এই চলিত রীতির সাথে অনেকটা সম্পৃক্ত। এবং এই কারণে এই চলিত রীতিটা হচ্ছে যে কৃত্রিমতা বর্জিত, অর্থাৎ এখানে কোনো কৃত্রিমতা নেই, এখানে সবগুলো হচ্ছে ন্যাচারাল। অন্যদিকে আমরা দেখি যে সাধু ভাষার মধ্যে কৃত্রিমতা রয়েছে, অর্থাৎ সাধু ভাষা হচ্ছে কৃত্রিম ভাষা। এই ভাষার বাচনভঙ্গি চটুল, হালকা ও গতিশীল, এবং এটা এটা হচ্ছে সহজ সরল ভাবে বাচনভঙ্গিটা প্রকাশ করা হয়। অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া সংযুক্ত রূপ ব্যবহৃত হয়, অনুসর্গের সংযুক্ত রূপ ব্যবহৃত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো এই ভাষা আধুনিক বৈশিষ্ট্য অনুসারী। তাহলে সাধু ভাষাটা ছিল প্রাচীন বৈশিষ্ট্য অনুসারী, আর আমাদের সাধু ভাষাটা ছিল প্রাচীন বৈশিষ্ট্য অনুসারী, চলিত ভাষাটা হচ্ছে আধুনিক বৈশিষ্ট্যের অনুসারী। তাহলে আধুনিক বৈশিষ্ট্যের অনুসারী কেন বললাম? কারণ হচ্ছে চলিত রীতি, আমরা এখন দেখি যে বর্তমানে বাংলা একাডেমি চলিত রীতির বাইরে গিয়ে প্রমিত রীতি নামে আরেকটা নতুন রীতির প্রবর্তন করেছে। তাহলে সামনের দিকে কিন্তু এই যে প্রমিত রীতির বাইরে গিয়ে নতুন কোন রীতির প্রবর্তন করতে পারে। এই কারণে বলা হচ্ছে এই ভাষাটা হচ্ছে আধুনিক বৈশিষ্ট্যের অনুসারী। এখন আপনাদের জন্য এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 3 মার্ক। এখান থেকে আমি বলেছিলাম যে এখান থেকে মাছ আসছে, মাছ ধরে রাখেন যে এখান থেকে বিভিন্ন জায়গার মধ্যে আসবে। এটা আমি 3 মার্ক দিয়ে রাখছি। এখানে আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে
আমি জাস্ট সেগুলো নিয়ে এসেছি এবং এগুলো করলে মোটামুটি আপনার ক্লাসগুলো হবে। তাহলে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার কিছু শব্দ দেখি, যে শব্দগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন জায়গার মধ্যে আসে। আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তাদেরও খুব গুরুত্বপূর্ণ, বিসিএস এ যারা পরীক্ষা দিবেন তাদেরও খুব গুরুত্বপূর্ণ, আর এসএসসি এর মধ্যে তো এটা আছে। তাহলে আমরা একটু দেখি সাধু ভাষার মধ্যে যেটা ব্যবহার করা হয় চলিত ভাষায় সেটা আজও হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এদিকে যদি অব্যয় থাকে এদিকে হবে আজ, এবং এদিকে যদি কর্তাভি ব্যবহার করা হয় চলিত ভাষা হিসেবে ব্যবহার করা হবে কখনো। সাধু ভাষায় যদি কদার্থ ব্যবহার করা হয় চলিত ভাষা হিসেবে ব্যবহার হয় কখনো। অদ্যাপি হচ্ছে কখনো, আর কদাপি ব্যবহৃত হয় কখনো। তাহলে এই যে এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে মূলা এবং মূল, পুজো এবং পুজো এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে সাধু ভাষায় যদি মূলা ব্যবহার করা হয় এটা রস্যকার আকার, আর এটা হচ্ছে রস্যকারটা ঠিক ঠিক থাকবে, এখানে আকারের বদলে হয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে, কারণ আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে এই চারটার মধ্যে মূলা মুলু, পূজা পুজো, তুলা তুলু, ধুলি ধুলো, এই চারটাই হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে। আপনারা দেখবেন বিগত সালের প্রশ্নের মধ্যে এই চারটাই আমাদের পরীক্ষার মধ্যে এসেছে এবং এই চারটা হচ্ছে কনফিউশন সৃষ্টি করে। তাহলে এখানে একটু মনে রাখবেন, সেটা হলো মূলার মধ্যে আপনারা দেখেন মরস্য উকার ল আকার লা, এটা আছে মূলা। আর চলিত রীতিতে সেটা হয়ে যাচ্ছে মূল, অর্থাৎ মূলাটা মূল হয়ে যাচ্ছে। আবার এদিকে দেখেন সাধু রীতিতে রয়েছে পূজা অর্থাৎ দীর্ঘ উকার, কিন্তু চলিত রীতিতে কিন্তু দীর্ঘ উকার ব্যবহার হবে না। আপনারা একটু খেয়াল করবেন, আমি তৎসম শব্দ পড়ানোর সময় আপনাদের বৈশিষ্ট্যগুলো বলে দিব। হ্যালো, হ্যালো, হ্যাঁ এখন এখন বোঝা যাচ্ছে? আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, এই সাউন্ডের প্রবলেমটা কেন হচ্ছে আমি নিজেও বুঝতেছি না। এখন কি বোঝা যাচ্ছে? আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, এটা কেন যে হচ্ছে এটা আমি আসলে নিজে বুঝতেছি না। অর্থাৎ থ্যাংক ইউ, আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো এরপরে এই চারটা একটু বৈশিষ্ট্য মনে রাখতে হবে। তাহলে মূলা থেকে মুলু, আর পূজা থেকে পুজো। এবং এখানে দেখেন, মনে রাখবেন চলিত রীতিতে কখনো দীর্ঘ উকার বা দীর্ঘ ইকার এগুলো সাধারণত ব্যবহৃত হয় না। যখন একটা শব্দের মধ্যে দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার থাকে তখন এই শব্দটা কিন্তু সংস্কৃত শব্দ হয়ে যায়। যেহেতু সাধু ভাষা সংস্কৃত শব্দ, আমরা বলতে পারি সাধু ভাষার মধ্যে সংস্কৃত শব্দ সৃষ্টি হয়েছে। এই কারণে পুজোর মধ্যে দেখেন বানানটা, পুজোর মধ্যে দীর্ঘ উকার উকার, বর্গের জ আকার, কিন্তু এখানে কিন্তু পুজোর মধ্যে চলিত রীতির মধ্যে দীর্ঘ উকার নাই, এখানে রস্যকার হয়ে গেছে। আর যেহেতু আকার রয়েছে এটা উকার হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে পত্র থেকে অন্তঃকরণ থেকে অন্তঃকরণ এদিকে হয়ে যায় অন, যাতে নিশ্চিবনে নিশ্চিবনটা মনে রাখতে হবে। সাধু রীতিতে যে নিশ্চিবন, চলিত রীতিতে সেটা হয়ে যায় থুতু। সাধু রীতিতে যেটা প্রায়শই, চলিত রীতিতে সেটা হবে প্রায়। সাধু রীতিতে যেটা তথায়, চলিত রীতিতে সেটা হয়ে যাবে সেখানে। সাধু রীতিতে যেটা কুত্রাপি, চলিত রীতিতে সেটা হয়ে যাবে কোথাও। তাহলে সাধু রীতিতে যেটা তুলা হবে, চলিত রীতিতে সেটা যেহেতু আকার রয়েছে চলিত রীতিতে সেটা কি হয়ে যাবে তুলো। এবং যেটা ধুলি রয়েছে এই ধুলিটা কি হয়ে যাবে ধুলু। এছাড়াও বাতায়নটা জানালা হয়ে যাবে, উত্তবর্ণটা মহাজন হবে, সম্মুখটা যথেষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা এই বিষয়টা একটু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু একটু কাইন্ডলি জানান, যে আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি সাধু রীতি এবং চলিত রীতি এটা আপনারা বানানের মধ্যেও পাবেন, সাধু ভাষা চলিত ভাষার মধ্যেও পাবেন এবং বানানের মধ্যেও কিন্তু এই এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের আঞ্চলিক ভাষা। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম হলো উপভাষা বা আঞ্চলিক ভাষা। তাহলে আঞ্চলিক ভাষা হলো, সাধারণত আমরা জানি আমাদের যে সমাজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করি, এই সম্প্রদায়ের লোকের মধ্যে ছোট্ট ছোট্ট দলে বিভক্ত হয়ে কিংবা বিশেষ অঞ্চলে কিংবা কোনো ভৌগোলিক অঞ্চলের সীমায় বসবাস করতে গেলে আমরা একটা বিশেষ ধরনের ভাষা ব্যবহার করি, যে ভাষাটাকে বলা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা, যেটাকে ইংরেজি বলা হয় ডাইলেক্ট। ডাইলেক্ট।
বিভিন্ন ধরনের ভাষাগোষ্ঠী বিদ্যমান রয়েছে। এই যে ভাষাগোষ্ঠী রয়েছে, এই ভাষাগোষ্ঠীর মধ্যে আমরা বাংলা ভাষাভাষী যে গোষ্ঠী রয়েছে, এই ভাষাগোষ্ঠীর মধ্যে পৃথিবী সমগ্র পৃথিবীতে পাঁচটা মূলত আঞ্চলিক ভাষা বিদ্যমান ছিল। পাঁচটা আঞ্চলিক ভাষার মধ্যে রয়েছে প্রথমত প্রধান উপভাষা, যেটা হলো রাঢ়ী উপভাষা। এরপর রয়েছে বঙ্গালী উপভাষা। এরপর রয়েছে বরেন্দ্রী উপভাষা, কামরূপী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষা। আমাদের বঙ্গদেশের মধ্যে, অর্থাৎ আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আমরা যে ভাষাগুলো ব্যবহার করি, সেই ভাষাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাষাটা ব্যবহার করি তা হচ্ছে বঙ্গালী উপভাষা। এছাড়া আমাদের যে রাজশাহী অঞ্চলে আমরা বরেন্দ্রী উপভাষাটা ব্যবহার করি, এবং আমাদের যে রংপুর অঞ্চল, রংপুর অঞ্চলের মধ্যে আমরা কামরূপী ব্যবহার করি। তো আমাদের এই তিনটা ভাষাই কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ব্যবহৃত হয়। বাকি দুইটা ভাষার ব্যবহার কিন্তু বাংলাদেশের মধ্যে নাই। দুইটা ভাষা ব্যবহার করতে হয় আমাদের গণতান্ত্রিক সে অঞ্চলগুলোর মধ্যে। তাহলে এখান থেকে প্রশ্ন, দুই ধরনের প্রশ্ন হইতে পারে। সেটা হচ্ছে বাংলা উপভাষার সংখ্যা কয়টি? উত্তর হবে বাংলা উপভাষার সংখ্যা হচ্ছে পাঁচটি। আর বাংলাদেশের মধ্যে বাংলা উপভাষা কয়টি ব্যবহৃত হয়? বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা, সেই ভৌগোলিক সীমানার মধ্যে আমাদের তিনটা উপভাষা ব্যবহার করা হয়। একটা হলো বঙ্গালী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, একটা হলো কামরূপী উপভাষা। তাহলে এই তিনটা উপভাষার মূলত আমাদের এই বাংলাদেশের যে ভৌগোলিক সীমারেখা, সেই ভৌগোলিক সীমারেখার মধ্যে ব্যবহৃত হয়। তাহলে আমরা একক অঞ্চলের উপভাষা নিয়ে আমরা একক আঞ্চলিক উপভাষা গঠিত করি। আমাদের বাংলা দেশের বাইরেও কিন্তু আরো অনেক ধরনের উপভাষা রয়েছে। এটার কিন্তু কোনো সঠিক ইতিহাস নেই। তাহলে 1903 সালে আমাদের স্যার জর্জ আব্রাহাম গিয়ারসন তিনি ভারতের উপভাষাগুলো নিয়ে একটা গ্রন্থ রচনা করেন, যার গ্রন্থের নাম হলো লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া নামে একটা গ্রন্থ রচনা করেন। এবং এই গ্রন্থের মাধ্যমে মূলত তিনি আমাদের যে বাংলা ভাষার যে উপভাষাগুলো রয়েছে, সেই উপভাষাগুলোর একটা বিস্তারিত ব্যাখ্যা দেন। এবং এখান থেকে মূলত আমাদের বাংলা উপভাষার একটা পরিচয় সংক্ষেপে পাই। অর্থাৎ আমাদের পৃথিবীতে অন্যান্য যে ভাষাগুলো রয়েছে, সেই ভাষাগুলোর মধ্যে আঞ্চলিক যে উপভাষাগুলো, এই উপভাষাগুলোর বৈশিষ্ট্য কিন্তু কেউ নিরূপণ করতে পারে নাই। পরবর্তীতে স্যার জর্জ আব্রাহাম গিয়ারসন তিনি ভারতীয় উপমহাদেশের মধ্যে এসে তিনি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া নামে একটা গ্রন্থ রচনা করেন। এবং এই গ্রন্থের মধ্যে মূলত তিনি বাংলা উপভাষাগুলোর বৈশিষ্ট্য নিরূপণ করেন, এবং এই বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে আমাদের বাংলাদেশ যে আমাদের বাংলা ভাষার, যারা বাংলা ভাষায় কথা বলে, এই ভাষাগোষ্ঠীর মধ্যে পাঁচ ধরনের উপভাষাগুলো বিদ্যমান, যেটা আমরা বলেছিলাম। এবং এই পাঁচ ধরনের উপভাষার মধ্যে তিন ধরনের উপভাষা রয়েছে, যেগুলো আমরা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা ব্যবহার করি। তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস। তো আপনারা মোটামুটি এখান থেকে যে 30 স্টার মার্ক দেওয়া যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আপনারা একটু দেখতে পারবেন। তাহলে আমরা আমরা একটু প্রশ্ন অনুশীলন গুলো একটু দেখি, যে আমাদের এই বিভিন্ন পরীক্ষার মধ্যে এখানে বলা হচ্ছে যে বহু স্বরবর্ণে কি থাকে। সাধুরীতির মধ্যে আমরা দেখি, সাধুরীতির মধ্যে অবর্ণ, লবর্ণ, হবর্ণ, চবর্ণ হচ্ছে এবং সবচেয়ে বেশি হবর্ণটার মধ্যে সবচেয়ে বেশি যুক্ত থাকে সাধুরীতির মধ্যে। মুখের ভাষা ক্রমশ হচ্ছে আমাদের মুখের ভাষা। এই মুখের ভাষাগুলো আমরা হিস্ট্রির মধ্যে দেখেছিলাম যে মুখের ভাষাগুলো পরবর্তীতে লেখার উপর, প্রথমে হচ্ছে কথ্য ভাষা এসেছে, এই কথ্য ভাষা থেকে পরবর্তীতে লেখার ভাষা, মুখের ভাষা। তাহলে ভাষার মূল উপাদান কি? কোন ভাষারীতির পদবিন্যাস সুনির্দিষ্ট এবং সুনির্দিষ্ট। তাহলে কোন ধরনের আনচেঞ্জ যেটা থাকবে সেটা হলো সাধু ভাষা। সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য কোন পদ্ধতিতে দেখা যায়? ক্রিয়াপদ পার্থক্য দেখি। কারণ ধরেন বিশেষ্য পদের মধ্যে কিন্তু আমরা সাধুরীতির ব্যবহার দেখি না। যেমন আপনার নাম, আপনার নামটা কিন্তু সাধুরীতিতেও যেটা ব্যবহার হবে, চলিত রীতিতেও ব্যবহার হবে। এছাড়া সর্বনাম এবং বিশেষ্য এই পার্থক্য, আমাদের এই পার্থক্যটা বিশেষণ পদ এবং অব্যয় পদের মধ্যে কিন্তু আমরা এই পার্থক্যটা দেখি না। আমরা সবচেয়ে বেশি পার্থক্য দেখি ক্রিয়াপদ। বাংলা ভাষায় চলিত রীতির প্রভাব হচ্ছে, তাহলে বাংলা ভাষায় চলিত রীতির প্রভাব হচ্ছে প্রমোদ চৌধুরী। আর বাংলা গদ্য রীতির প্রভাব হচ্ছে, গদ্য রীতির প্রভাব হলেন আমাদের। তাহলে বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হিন্দি ভাষা, বৈদিক ভাষা, কানাড়া ভাষা, উর্দু ভাষা। তাহলে আমরা এই যে বাংলা ভাষার মূল উৎস হলো অনার্য ভাষা, অর্থাৎ আমাদের এই বাংলা ভাষা। বাংলা গদ্য কোন যুগের? বাংলা গদ্য হলো আধুনিক যুগের
ভাষা নিদর্শন, এছাড়া আমাদের অন্যান্য যে যুগ, এই যুগের মধ্যে আমরা দেখি কথ্য ভাষার ব্যবহার। তাহলে ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন ম্যানুয়াল দা এস্ট্রা। তাহলে এখানে যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন, তাহলে উত্তর হবে রাজা রামমোহন রায়। এই যে কোন বাঙালি প্রথম রচনা করেন, উত্তর হবে রাজা রামমোহন রায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ পরিধিকে কয় ভাগে বিভক্ত করেছেন? এটা কিন্তু অনেকবার অনেকগুলো পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা এসেছে। ব্যাংক করে, ব্যাংকের মধ্যে, তারপর বিভিন্ন জব, বিভিন্ন লাইন গেট সহ বিভিন্ন পরীক্ষার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ ভাষাকে তিনি 5 ভাগে বিভক্ত করেছেন। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? চলিত রীতিতে সাধারণত সর্বনাম এবং ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়, আর সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ সাধারণত দীর্ঘ হয়। সঠিক উত্তরগুলো তো আমি উত্তরের মধ্যে দিয়ে দিয়েছি, এটা নিচে কিন্তু সবগুলোর উত্তর লেখা আছে, এই কারণে আর দাগ দেওয়া হয়নি। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস, এতটুকুই। তো এখানে একটা বিশেষ কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো এখান থেকে আপনারা এনটিএসসি তে আপনারা যারা পরীক্ষা দিবেন, এখান থেকে আপনারা 2টা প্রশ্ন মাস্ট পাবেন। একটা হচ্ছে আমাদের যে ব্যাকরণের যে বৈশিষ্ট্য, 5 নম্বর আনসার, 5 নম্বরের আনসার আপনাদের দেওয়ার জন্য আমি এটা দুটো নেই, এগুলোর আনসার কিন্তু আপনারাই দিবেন। সাধু ভাষা এবং চলিত ভাষার মূল পার্থক্য হয় কোন পদে সবচেয়ে বেশি। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা দিতে হবে, এই কারণে আমি আনসারটা নিয়ে আসি নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো, তাহলে এখান থেকে আপনারা 2টা প্রশ্ন ইনশাল্লাহ পাবেন। তাহলে ব্যাকরণিক বৈশিষ্ট্য, ব্যাকরণের পরিধি, শ্রেণীকরণ থেকে আপনারা একটু জাস্ট কে কয়টা বলছি মনে রাখতে হবে। আর একটা হচ্ছে সাধুরীতি এবং চলিত রীতির মধ্যে যে শব্দগত যে পার্থক্য, সেই পার্থক্য গুলোর মধ্যে দেখবেন। আপনারা এটা এখানে না পেলেও আপনারা কিন্তু বানানের মধ্যে এটা পাবেন। তো এখন আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব, আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে বাংলা বিষয় নিয়ে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে। মাঝে মাঝে একটু সাউন্ড প্রবলেম দেখা দিয়েছিল, বা কোনো কিছু স্কিপ করা হয়েছে কিনা, বা সাউন্ডের কারণে কোনো কিছু বুঝতে পারেন না, এরকম কোনো বিষয় আছে কিনা আমাকে একটু কাইন্ডলি একটু জানান, তাহলে আমি এই বিষয়টা আবার একটু আলোচনা করব। মাঝখানে সাউন্ডের সমস্যার কারণে যদি কোনো কিছু স্কিপ হয় বা কোনো কিছু না বোঝা থাকে, এটা আমাকে একটু জানাতে পারেন, তাহলে আমি এই বিষয়টা আবার একটু আপনাদের সাথে শেয়ার করবো আবার। ওকে। স্যারের কি ক্লাস শেষ? স্যার, আপনার কি আর কিছু আলোচনা বাকি আছে? না, আর কিছু আলোচনা নাই, কিন্তু মাঝখানে কোনো সাউন্ডের সমস্যার কারণে ওকে। কোনো কিছু skip করা আচ্ছা। হয়েছে কিনা বা skip বোঝা এটা জানতে চাচ্ছে আর কি। ওকে। যেহেতু কারো কোনো ইয়ে নেই, কোয়েশ্চেন নাই, সো এখানেই স্যার আপনাকে আমরা লিভ দিয়ে দেই। আর স্যারের নেক্সট শিডিউল তো স্যার মনে হয় পেয়েছেন, সে অনুযায়ী পরের ক্লাসে ওরা যুক্ত হবে। আর আহ, আমি তাহলে একটু 2-4 মিনিট কথা বলেই শেষ করে দিব। সেটা হচ্ছে, আমি উত্তরটা দিয়েছি। আমাদের বাংলা টেস্ট 1-এর উত্তরমালা আপনারা পেয়েছেন গ্রুপে, সেটা পিডিএফ আকারে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটু ছোট্ট করে একটা কষ্ট দিব, কষ্ট না, এটা আসলে আপনাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য এটা জরুরি। সেটা হলো, আমি আমার সময়ের কথা বলি। আমরা
যখন বিসিএস কোচিং করতাম তখন আমাদের প্রত্যেকটা পরীক্ষার স্ক্রিপ্ট গুলা আমরা যারা আমরা ক্যান্ডিডেটরা ছিলাম একে অপরের স্ক্রিপ্ট গুলো আমরা মূল্যায়ন করতাম। তো আপনারা যদি এতে কোনো অসুবিধা বোধ না করেন তাইলে কি আপনারা যে অ্যান্সার স্ক্রিপ্ট গুলা গ্রুপে শেয়ার করছেন সেগুলা একজনেরটা আরেকজন যদি চেক ইন করতে পারেন, দুটো সুবিধা, একটা হচ্ছে নিউট্রালি কে কত পেয়েছে এটা যেমন আমরা জানতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে মাল্টিপল কোয়েশ্চেন বা মাল্টিপল অ্যান্সার শিট গো থ্রু করার মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে জেনারেল উত্তর দেওয়ার ইয়েটা কি, টেন্ডেন্সিটা কি। তো তাতে করে নিজের ভুলটাও আপনারা ঠিকভাবে ধরতে পারেন। সো কাইন্ডলি আপনারা 1 মিনিট 2 মিনিট যেটুকু সময় লাগে আপনারা ওইটা গ্রুপে ইয়ে করবেন। আমি একটু আপনাদেরকে বলে দেই, এখন পর্যন্ত আমার এখানে মনে হয় 3জন বা 4জন উত্তর আজকে জমা দিয়েছেন। যারা দিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় ইম্পর্ট্যান্ট, অনেক সময় অনেক কিছু মনে হতে পারে যে আপনি নিজে নিজে করবেন, কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। আমরা যখন কোচিং করতাম আমাদের সাথে অনেকেই খুব একটা রেসপন্স করতো না, এবং এই রেসপন্স না করাদের একটা বড় অংশ কিন্তু তারা ঝরে পড়তো। 1 মাস 2 মাস কোচিং করতো, কেউ কেউ এরপরে ইরেগুলার হয়ে পড়ে, কেউ কেউ দেখা যাচ্ছে রেগুলার কোচিং করেছে কিন্তু তারা ওইভাবে কোনো রিদম বা ছন্দ ফিরে পায়নি। তো আমি বলবো আপনারা যারা রেগুলার এখানে রেসপন্স করেন এটা আপনাদের জন্য, আপনাদের নিজেদের পড়াশোনার মধ্যে একটা ডিসিপ্লিন ক্রিয়েট করবে, ভাইয়া সিনসিয়ারিটি আপনার কথা ক্রিয়েট বোঝা করবে। যাচ্ছে না। আচ্ছা, আমার কথাটাও কি আনক্লিয়ার? হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা মাঝে মাঝে বুঝছি, এটা আপনার কথাটা মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা ওয়েট, আমার আমি এখানে একটু। ক্লিয়ারই আসছে। এখন বোঝাচ্ছে। আচ্ছা, আমার একটা ডিভাইস আমি অফ করে এসেছি, আমার সাউন্ডটা কি এখন ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন বোঝাচ্ছে ভাইয়া। একদম clear। ওকে, ভাইয়া আমি একটা কথা বলে আমি চলে যাই, আমি শিওর। ওনাদেরকে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেটা আপনি হলো আপনি লিভ নিতে পারবেন, জি। সেটা হলো ওনাদের এই কিছু তালিকা। একটু সাউন্ড মনে হয় অফ হয়ে গেছে, স্যার। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। ওনাদেরকে এত হোমওয়ার্ক। আবার 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 অফ হয়ে গেল। হ্যালো, হ্যাঁ। জি হ্যালো, জি জি হ্যাঁ। বললাম ওনাদেরকে তো সমার্থক শব্দ হিসেবে বাড়ি কাজ দেওয়া হয়েছিল। জি জি। এখন তো ওনারা এই বিষয়গুলা কি পড়তেছে কিনা বা এগুলা করতেছে কিনা এবং কোথা থেকে করতেছে এটা একটু। ওকে, আচ্ছা আচ্ছা, এইটা তাহলে আমি একটু আলাপ করে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি লিভ নিচ্ছি ভাইয়া, ওকে আপনি কথা ওকে। বলেন। জি জি শিওর। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, সো সো আমরা যেটা করতাম আর কি, তো আমাদের মধ্যে এটা আমরা লক্ষ্য করতাম, আমাদের মধ্যে যারা একেবারে সিনসিয়ারলি রেগুলারিটি মেনটেন করতো, এক্সাম দেওয়া থেকে শুরু করে ক্লাস করা, তারপরে হচ্ছে মানে একটা গ্রুপ তৈরি করা আর কি। তো আমি আমার এখনো মনে পড়ে আমরা 5-7 জনের আমাদের একটা গ্রুপ ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের যে 5-7 জনের গ্রুপ ছিল তার মধ্যে প্রত্যেকেরই গভর্নমেন্ট জব হয়েছে। কয়েকজন নন ক্যাডার হয়েছে, বাট নন ক্যাডার ওরা খুব ভালো জব করতেছে। এবং বাকি 4জনই হচ্ছে ক্যাডার হিসেবে তারা রেজাল্ট পেয়েছে। এটা কেন বলতেছি, আপনাদের এখানে ধরেন আমার এখানে স্টুডেন্ট সংখ্যা খুব বেশি না, আপনারা এখানে হয়তো আমার এখানে গ্রুপ মেম্বার্স মেবি 30+। তো তার মধ্যে আপনারা যারা রেগুলার ক্লাস করেন হয়তো দেখা যাচ্ছে অনেকেই রেকর্ড ক্লাস করেন, সো রেগুলার দেখা যাচ্ছে 10-15 জন বা কখনো কখনো হয়তো এর চেয়ে একটু অল্প বেশি হতে পারে। তো যারা ক্লাসগুলো করেন আপনারা একটু ওই জিনিসটা মেনটেন করবেন। এখানে প্রত্যেকদিন পরীক্ষার পরে আপনাদের উত্তর যেটা আমরা শেয়ার করব সেটা একে অপরেরটা আপনারা ম্যাচ করে দেখবেন, কার কতটা হচ্ছে না হচ্ছে এগুলো আসলে যাচাই করা, এবং এই পরীক্ষাগুলো খুব সিনসিয়ারলি দেওয়া, যদি কোনো কারণে কোয়েশ্চেন থাকে সেগুলো সলভ করে নেয় স্যারের সাথে। আর আমরা এখানে এটা, আমি পার্সোনালি যেটা দেখি আমার এনটিআরসি এর এর আগে ব্যাচ 1 যেটা ছিল সেখানেও আমার একটা লিমিটেড একটা ইয়ে ছিল। ওখানে আমার 40+ স্টুডেন্ট, ওদেরকে নিয়ে মূলত আমি ওদেরকে একটা কথা বলতাম যে আমরা এটা একটা ফ্যামিলির মতন, আমরা এখান থেকে শিখে আমাদের ক্যারিয়ার উন্নতি করব, আমরা আমাদের সুন্দর একটা ক্যারিয়ার গঠন করব। সো ওইভাবে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু পড়াশোনাটা খুব আনন্দদায়ক হবে, এন্টারটেনিং হবে। এটা আপনারা সবাই একটু মাথায় রাখবেন। এখানে একেবারে আটমোস্ট সিনসিয়ারিটি দিয়ে আমিও চেষ্টা করব, এনি কাইন্ড অফ প্রবলেমস ইউ ফেস এনিওয়্যার এনি টাইম আপনারা এটা নোট রাখবেন, দেন আপনারা পরে এটা আমাকে নক করলে আমি ইনশাল্লাহ এটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব।
সো এই ছিল মূলত আমার একটা ইয়ে আর কি। আমি এখন আপনাদেরকে উত্তরটা দিয়ে দিয়েছি। ইসরাত যে উত্তরটা দিয়েছেন তারটা ম্যাচিং করবেন কোহিনুর, কোহিনুরটা ইয়ে করবেন ইসরাত, আপনাদের ইন্টারচেঞ্জ করবেন। আমি এভাবে আমি যদি নেক্সট এক্সামগুলোতে মার্কিং করে দিই এটা ইয়ে করবেন। আদারওয়াইজ আপনারা নিজেরাও একে অপরের সাথে এক্সচেঞ্জ করতে পারেন। সাজ্জাদ হোসেন, আপনি ফারহাতুল জিনানের অ্যান্সারটা একটু ফলো আপে ইয়ে করবেন, তার কতটা হয়েছে না হয়েছে। একইভাবে ফারহাতুল, আপনি সাজ্জাদের অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে কত নাম্বার পেয়েছে সেটা আপনি দেখে এভাবে প্রত্যেকে যদি প্রত্যেকটা ইন্টারচেঞ্জ করেন তাহলে এখানে আর হয়তো টিচারদের জন্য এইটা স্ক্রিপ্টটা আবার দেখা এটা অনেক সময় সাপেক্ষ। 20-25 জন যখন সামনে একসাথে এক্সাম দিবে তখন এটা অনেক সময় সাপেক্ষ। সো এটা আমরাও ওইভাবেই করতাম। ওকে, আচ্ছা ইসরাত জাহান কিছু বলবেন? স্যার এখানে একটা কোশ্চেনের আনসার, 2 নম্বর কোশ্চেনের আনসার মনে হচ্ছে বাক্য হবে। ভাষার মূল উপকরণ তো বাক্য, আচ্ছা, এটা শব্দ কি না। স্যার কি এই প্রশ্নটা পেয়েছেন নাকি আপনার এখনই মাথায় আসছে? না না, এটা হচ্ছে ক্লাসে ডিসকাস করা হয়েছিল, বাট শিটটাতে দেখতে পাচ্ছি যে শব্দ। ওকে, আচ্ছা ঠিক আছে, আপাতত তাহলে আপনি এখানে যেভাবে আছে ওইভাবে একটা মার্কিং করেন এখন। আর নেক্সট ক্লাসে এটা স্যারকে জানালে দেন স্যার ইয়ে করবে। যদিও আমি সব সাবজেক্টগুলো আবার টুকটাক পড়ানোর অভিজ্ঞতা আছে বা ছিল, বাট আমি চাচ্ছি স্যারের উপরে কথা না বলতে আর কি, টু শো মাই রেসপেক্ট টু আওয়ার টিচার। সো এই জন্য নেক্সট ক্লাসে স্যার আগে কি বলে দেখেন, এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন আমি ইন্টারফিয়ার করবো। ওকে, ওকে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।